এই জায়গাতেই নাকি মন্দাকিনী নদীর উৎপত্তি হয়েছে। জানকী মাতার আশীর্বাদে পবনপুত্র হনুমান এখানে বিরাজমান। এই হলো সতী অনুসুয়ার মন্দির। টিকিট আমি কেটে নিলাম। টিকিটের মূল্য লাগলো প্রকৃতির অপার সৃষ্টি আর ধার্মিক আস্থার মেলবন্ধন রামদরবার। যারা এখানে আসবেন না, নিচে কিন্তু পাথর টাথর আছে। জয় শ্রীরাম। চিত্রকূট যাত্রার প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমি কলকাতা থেকে চিত্রকূট ধাম এসে পৌঁছালাম এবং তারপর চিত্রকূটের মন্দাকিনী নদীর পাশে একটি রুম ভাড়া নিয়ে কিভাবে শ্রীরামের স্মৃতি বিজড়িত বিভিন্ন মন্দিরগুলো ঘুরে দেখা এবং সন্ধ্যাবেলায় রামঘাটের সন্ধ্যা আরতি দেখে নৌকা বিহার করা। যেসব দর্শক বন্ধুরা এখন আমার প্রথম পর্বটা দেখেননি তারা অবশ্যই পর্বটা দেখে নেবেন, তাহলে আপনাদের এই পর্বটা বুঝতে সুবিধা হবে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজ আমার চিত্রকূট ধামযাত্রার দ্বিতীয় দিন। প্রথম দিনের আধ্যাত্মিক আবেশ কাটতে না কাটতেই শুরু হলো এক নতুন উত্তেজনা। বলা হয় এই জায়গায় অত্রিমুনি ও তার পত্নী মাতা অনুসুয়া বসবাস করতেন। আজ সারাটা দিন শুধুই চিত্রকূটের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখা আর ইতিহাসের পথে হাঁটা। রামায়ণের সৃষ্টি বিজড়িত এই ধামে প্রতিটি স্থান যেন গল্প বলে, ভক্তি, ত্যাগ আর অলৌকিকতার গল্প। পাহাড়, নদী, গুহা আর মন্দিরের মিলনে এক অনন্য পরিবেশ। মনে হচ্ছিল সময় যেন ফিরে গেছে 1000 বছর পেছনে। আজকের এই পর্বে থাকছে বিখ্যাত দর্শনীয় স্থান, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গাগুলো যেগুলি চিত্রকূট যাত্রাকে সত্যিকারের সম্পূর্ণ করে তোলে। তাহলে চলুন শুরু করি আজকের এই পর্বটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রতিটি মুহূর্ত হতে চলেছে অসাধারণ। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গুড মর্নিং। আজকে জানুয়ারি মাসের 25 তারিখ আর আমি এই সময় আছি চিত্রকূটের রামঘাট এরিয়ায়। সামনেই আছে আমার যে কালকে রুম নিয়েছিলাম থাকার জায়গা, সেই হোটেল। আর এখন বাজে মোটামুটি ওই 10টা মতো বাজে। আর আমি এখন এখান থেকে বেরোচ্ছি এই চিত্রকূটের সাইট সিন করতে। চিত্রকূটের সাইট সিন ঘুরে দেখার জন্য আপনারা রামঘাটের বাইরে থেকে অটো বা টোটো ভাড়া করে নিতে পারেন, তবে আমি অটো ভাড়া করেই বেরিয়ে পড়েছিলাম। সময় হয়েছে এখন 11টা। পৌঁছে গেলাম আমার চিত্রকূট ধামের প্রথম সাইট সিনের সামনে। জায়গাটার নাম হচ্ছে হনুমান ধারা, একদম পাহাড়ের ওপরে আছে। আর কিভাবে যেতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হনুমান ধারা অর্থাৎ পবনপুত্র হনুমানের মন্দির, যা এই শঙ্করাঞ্চল পাহাড়ের ওপরেই অবস্থিত। এই যে জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে পার্কিং এরিয়া। আপনারা যদি নিজেদের 4 হুইলার নিয়ে আসেন তাহলে এই সব জায়গায় পার্কিং করতে পারবেন, করে তারপরে এই সাইড দিয়ে যেতে হবে আপনাকে। হনুমান ধারা কিন্তু পাহাড়ের ওপরে। আর এই হনুমান ধারা যেতে গেলে আপনাদেরকে 2-3টে রাস্তা আছে, সেই 2-3টে রাস্তা দিয়ে যেতে হবে। একটা হচ্ছে সিঁড়ি আছে, এখানে 550টা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে আপনাদেরকে ওপরের দিকে উঠতে হবে। আরেকটা হচ্ছে রোপওয়ের ব্যবস্থা আছে, রোপওয়ে করে আপনারা পাহাড়ের ওপরে উঠতে পারেন। আরেকটা হচ্ছে এখানে গাড়ি চলে, সেই গাড়ি আপনাদেরকে অনেকটা ঘুরিয়ে পাহাড়ের ওপরে ওঠাবে। মোটামুটি ধরে নিন 10 কিলোমিটার মতো ঘোরাবে, ঘুরিয়ে পাহাড়ের ওপরে ওঠাবে। তবে এই পাহাড়ে ওঠার বেস্ট অপশন এই রোপওয়ে, যা সাধারণত সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলে। খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এই পাহাড় ঘুরে নিচে চলে আসতে পারবেন। এই হলো টিকিট কাউন্টার। এখানে টিকিট প্রাইসটা হচ্ছে, আপনারা যদি 3 থেকে 10 বছরের মধ্যে থাকেন তাহলে নেবে 130 টাকা করে। আর যদি 10 বছরের উপরে আপনাদের বয়স থাকে তাহলে নেবে 170 টাকা করে। আর 3 বছরের নিচে কোনো রকম কোনো প্রাইস লাগবে না। তো রোপওয়েতে বসে গেছি। এই রোপওয়ে কিন্তু বেশ খারাপ, পাহাড়টা কিন্তু বেশ খারাপ, বেশ একটা ভয়ও লাগছে। যাই হোক, তাড়াতাড়ি হয়ে যাবে যেই কারণের জন্য বসলাম। আপনাদের আমি বলেছিলাম যদি আপনারা সিঁড়ি দিয়ে আসেন তাহলে ওই যে দেখুন নিচে দেখুন সিঁড়ি যাচ্ছে, 550টা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে আপনাদেরকে ওপরের দিকে উঠতে হবে। এই হলো রোপওয়ে স্টেশন। এখান থেকে বেরোলাম, বেরোনোর পরে এই যে রাস্তাটা দিয়ে উপর দিকে লোকজন উঠছে আর নামছে, এইখান থেকেই ওপর দিকে উঠবো, হনুমান ধারা পেয়ে যাব। আর জুতো আপনাদেরকে রেখেই ওপর দিকে উঠতে হবে। সামনে সবাই জুতো রেখেছে, আমিও এখানে জুতো রেখে ওপর দিকে উঠবো। জানকী মাতার আশীর্বাদে পবনপুত্র হনুমান এখানে বিরাজমান। লঙ্কা দহন করার পরে পবনপুত্র হনুমান
নিজের লেজের আগুন মেটানোর জন্য এই জায়গাতেই এসেছিল। তখন প্রভু রাম তীর চালিয়ে এই জায়গাতেই সরস্বতী ধারা উৎপন্ন করেছিল। উপরে আছে সরস্বতী ধারা, আমি আপনাদেরকে দেখাবো সব কিছুই। আর যেই কারণের জন্য এই জায়গাটার নাম হয়েছে হনুমান ধারা। এটা হলো হনুমান ধারার মেন মন্দিরটা। এখান থেকে আমি এক্সিট হয়ে বেরোলাম, ওপাশ দিয়ে ঢুকেছিলাম। এখান থেকে বেরোনোর পরে এবার আমি আপনাদেরকে নিচে গিয়ে একটা জিনিস দেখাচ্ছি। মন্দিরের ভেতরে আমি আপনাদেরকে একটুখানি দেখাতে পারলাম যে সরস্বতীর ধারাটা কোথা থেকে পড়ছে, এবং ওখান থেকে পড়ে মানে মন্দিরের ভেতর থেকে পড়ে নিচে গিয়ে একটা চৌবাচ্চা মতো একটা জায়গা আছে, ওখানে গিয়ে জমা হচ্ছে, তারপরে মাটির নিচে চলে যাচ্ছে। চলুন ওই জায়গাটা আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই হলো সরস্বতীর ধারা, যেটা মন্দিরের ভেতরে আপনাদের আমি দেখালাম উৎপন্ন হয়ে এই নিচে পড়ছে, নিচে এই চৌবাচ্চাটার মধ্যে জমা হচ্ছে, জমা হয়ে মাটির নিচে চলে যাচ্ছে, তারপরে আর দেখতে পাওয়া যাচ্ছে না। হনুমান ধারা থেকে বেরিয়ে আমার পরের গন্তব্য ছিল মাতা সীতার রান্নাঘর ঘুরে দেখা। এই রাস্তাটা কিন্তু একটুখানি স্লিপারি আছে, ঠিক আছে? আপনারা যারা আসবেন তারা কিন্তু একটুখানি সাবধানে আস্তে আস্তে উপরের দিকে উঠবেন। হনুমান ধারার যে মেন মন্দির আছে সেই মন্দির থেকে আর এই সীতা রান্নাঘর পর্যন্ত যে সিঁড়ি আছে, টোটাল 150খানা সিঁড়ি আছে। উঠে এলাম একদম ওপরে, আর যখনই আপনারা উপরে উঠে আসবেন না, আপনাদের তো জল তেষ্টা পাবে বা কিছু খেতে ইচ্ছা করবে বা খিদে পাবে, তখন এখানে সিঙ্গারা পাকোড়া বিভিন্ন দোকান আছে। আমি এখন চলে এসেছি সীতার রান্নাঘরের সামনে। সামনে দেখুন সবাই দাঁড়িয়ে আছে, ভেতর দিকে ঢুকছে। এটাই হলো সীতার রান্নাঘর। অত্রি, অগস্ত্য, সুতীক্ষ্ণ, শরভঙ্গ আর বাল্মীকি এই 5 ঋষিকে কন্দমূল রান্না করে খাইয়েছিল এই রান্নাঘরের ভেতরে মাতা সীতা সেই সময়। देखिए ये सीता मैया का चूल्हा है। यहाँ पर सीता मैया ने वनवास काल में जब भगवान चित्रकूट धाम आए थे तो 11.5 वर्ष निवास किया, ऐसा बताया जाता है रामायण के अनुसार। चित्रकूट रघुनंदन छाए, समाचार सब सुन मुनि आए। भगवान के दर्शन के लिए 5 ऋषि लोग आए थे, तो सीता मैया ने कंदमूल फल बनाकर 5 ऋषि मुनियों को इस पर्वत में खिलाया था। कंदमूल भर भर दोना, चले रंग लूटन जन सोना। इतना सुंदर सजा के लाए थे कि उसके आगे स्वर्ण फैलता। उस कंदमूल फल को उबालकर सीता मैया ने इस पर्वत पर 5 ऋषि मुनियों को खिलाया, जहाँ पे आप लोग खड़े। ये वो जगह स्थान है, चूल्हा चौका रसोई का मुख्य दर्शन। यहाँ यात्रीगण जो आते हैं, जिनको पता है वो लोग आटा सीधा लाते हैं, बाकी अपना प्रेम पूर्वक दान जो इच्छा से करते हैं वो स्वीकार किया जाता है। बोलिए सीता मैया की जय। ये यहाँ का मेन मंदिर है चूल्हा, सामने सीता मैया है, इसी के नाम से पूरा मंदिर बना हुआ है। बोलिए हनुमान जी महाराज की। আমি যে আপনাদেরকে বললাম মাতা সীতা এখানে 5 জন ঋষিকে স্কন্দমূল খাইয়েছিল, তারই এখানে প্রতিকৃত করা আছে। সময় এখন 1:31। চলে এলাম স্ফটিক শিলা দেখতে। সামনের যে এই জায়গাটাই আছে, এই জায়গাটাতে আপনারা আপনাদের গাড়ি যা নিয়ে আসবেন সেটা পার্ক করিয়ে দিতে পারবেন। করিয়ে দিয়ে কিছুটা এগিয়ে গেলেই আপনারা স্ফটিক শিলা দেখতে পাবেন। চিত্রকূটের মন্দাকিনী নদীর তীরে অবস্থিত একটি পবিত্র মসৃণ সাদা পাথর, যেখানে শ্রীরাম এবং মাতা সীতা তাদের বনবাসকালে বিশ্রাম নিয়েছিলেন। ওদিকে পার্কিং, একটু এগিয়ে এলাম, সামনেই দেখতে পাবেন স্ফটিক শিলা, আর তার এপাশেই হচ্ছে মন্দাকিনী নদী। আর এটাই হলো স্ফটিক শিলা। ये स्फटिक शिला है, जो ऐसा पत्थर सारे चित्रकूट में नहीं है। जितना ठंडा अभी है इतना मई जून में रहता है। ये गर्म नहीं होता, हॉट नहीं होता। यहाँ भगवान रामचंद्र जी जंगल से फूल लाए, इस शिला में बैठ करके भगवान बेड़ी बनाया, माता का अलंकार किया। तभी इंद्र का लड़का जयंत कौवा का रूप बनाया, माता के पैर में चोट मारा। जब खून बहने लगा, भगवान एक बाण मारा, कौवा 3 लोग गया लेकिन कोई बचाया नहीं। तब भगवान कौवा की एक आंख खोल देते हैं। आज भी कौवा एक आंख का होता है। कौवा, ये कौवा की आंख है, ये भगवान का बायां पैर है,
ये घुटना और ये मुका, जब घुटना टेक करके भगवान ने बाण मारा है, यहाँ राम बैठे, यहाँ माता बैठे, ये माता का पैर। এটি সেই স্থান বলেই মনে করা হয় যেখানে শ্রীরাম মাতা সীতাকে ফুল দিয়ে সাজিয়েছিল। এখানে এই স্ফটিকশিলা দর্শন করবেন, স্ফটিকশিলা দর্শন করে এই মন্দিরটাকে অবশ্যই দর্শন করবেন, করে এই হলো মন্দাকিনী নদী, মন্দাকিনী নদীর প্রাকৃতিক শোভা উপভোগ করবেন, তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাবেন। পৌরাণিক কাহিনী অনুসারে একদিন মাতা সীতা এই বিশাল শিলার উপর বসেই মন্দাকিনীর প্রাকৃতিক শোভা উপভোগ করছিল। ওই সময় দেবতার রাজা ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত কাকের রূপ ধারণ করে এখানে আসে এবং মাতা সীতার পাশে বসে মাতা সীতার পায়ে ঠোকরাতে থাকে ঠোঁট দিয়ে। এই সব কিছু দেখে ভগবান শ্রীরাম খুব রেগে যায় এবং ধনুক দিয়ে তাকে প্রহার করে। এরপর জয়ন্ত যেহেতু কাকের রূপে ছিল তাই তিন জগতেই দৌড়াতে থাকলেন, কিন্তু কোনো জগতেই তাকে সাহায্য না করায় শেষমেশ সে মাতা সীতার কাছেই চলে আসে এবং তার কাছে ক্ষমা চাইলে মাতা সীতা তাকে ক্ষমা করে দেন। এই হলো কন্দমূল, কিতনা করকে 10 রুপিয়া। এই দেখুন কন্দমূল এখান থেকে কেটে কেটে দিচ্ছে 10 টাকা। তো একবার টেস্ট করা যাক। হ্যাঁ, অনেকটা শাঁকালু টাইপের খেতে, কিন্তু শাঁকালুতে জলের পরিমাণটা বেশি আর একটু মিষ্টি মিষ্টি হয়, আর এটা হচ্ছে শাঁকালু টাইপের খেতে কিন্তু একটু তিতকুট টাইপের, মানে তেতো তেতো খেতে। ये क्या है? ये बेर का प्रसाद है शबरी माँ का। बेर का प्रसाद जी। अच्छा, ये यहाँ का चित्रकूट का प्रसाद है। आपको सारे चित्रकूट में नहीं मिला होगा, ये स्फटिक शिला धाम पे ही पे मिलता है। अच्छा अच्छा। अब इसको चाहिए तो ऑनलाइन भी हम भेजते हैं। ये कितना कीमत कितना है? कीमत ज़्यादा पैसे के नहीं है, मिनिमम 20 रुपीज़। अच्छा, সময় এখন 3টে। আমি যাচ্ছিলাম গুপ্ত গোদাবরী দেখতে, আর এই গুপ্ত গোদাবরী রাস্তাতেই পরে হচ্ছে সতী অনুসুয়ার আশ্রম। যেখানে আমি স্ফটিক শিলাটা দেখলাম সেখান থেকে এই সতী অনুসুয়ার আশ্রম পর্যন্ত আসতে ডিস্টেন্সটা যেটা লাগলো সেটা হচ্ছে 10 কিলোমিটার। আবার এখান থেকে গুপ্ত গোদাবরী যেতে লাগবে আরও 13 কিলোমিটার। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এই পার্কিং এরিয়াতে সমস্ত গাড়ি টাড়ি এসে পার্ক হয়। তারপর এখান থেকে আপনাদের 250 মিটার পর্যন্ত হেঁটে সতী অনুসুয়ার যে মন্দির আছে সেই মন্দির পর্যন্ত হেঁটে যেতে হবে। আপনারা যারা বয়স্ক আছেন, এই 250 মিটার পথ হেঁটে যেতে পারবেন না, তাদের জন্য এখানে কিন্তু কিছু ব্যবস্থা করা আছে। আপনারা এখানে সামনে অটো আছে, 10 টাকার বিনিময়ে আপনারা চলে যেতে পারেন। এছাড়া বয়স্ক লোকেদের জন্য এখানে এই রকম হুইল চেয়ারের ব্যবস্থা করা আছে। আপনারা এখানে যদি আসেন, যদি হাইটে যেতে না পারেন, তাহলে এই রকম হুইল চেয়ারে করে আপনারা যেতে পারেন সতী অনুসুয়ার আশ্রম পর্যন্ত। নিয়ে যাবে 250 মিটার, আবার নিয়ে আসবে 250 মিটার। আর এই যে চত্বরটা আছে না, এই যে পুরো চত্বরটা, এই চত্বরটা হচ্ছে পার্কিং এরিয়া। আপনারা যদি নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসেন বা আপনারা যদি ভাড়া গাড়ি নিয়ে আসেন বা রিজার্ভে কোনো অটো টটো নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনাদেরকে এই জায়গাতেই নামতে হবে। তারপরে একটুখানি আপনাদেরকে হেঁটে সামনের দিকে যেতে হবে। আপনারা যারা মনে করছেন যে না আপনারা হেঁটে যেতে পারবেন না, তাদের জন্য ব্যবস্থা আছে এখানে। এইরকম অটোর ব্যবস্থা আছে। 10 টাকার বিনিময়ে আপনাকে নিয়ে যাবে, আবার ওখান থেকে 10 টাকা দেবেন, আপনাকে এখানে ছেড়ে দেবে। আমি গুপ্ত গোদাবরী যেতে যেতে হঠাৎ করে এই জায়গাটায় নামলাম। তার পেছনে যে মেন কারণটা আছে সেটা হলো যে এই জায়গাতেই নাকি মন্দাকিনী নদীর উৎপত্তি হয়েছে। কিছুটা এগোতেই চোখে পড়ল সতী অনুসুয়ার মন্দির, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। বলা হয় মাতা অনুসুয়ার জ্যোতি দ্বারাই নাকি মন্দাকিনী নদীর উদ্গম হয়েছে। 10 বছর ধরে চিত্রকূটে বর্ষা হচ্ছিল না, তখন মাতা অনুসুয়া তার জ্যোতি দ্বারা গঙ্গার একটি ধারাকে মন্দাকিনী রূপে প্রবাহিত করেছিল। এই হলো সতী অনুসুয়ার মন্দির, আর তার উল্টো দিকেই এটা হলো মন্দাকিনী নদী। এখানে অত্রিমুনি ও তার স্ত্রী সতী অনুসুয়া বাস করত। সতী অনুসুয়াকে এই ব্রহ্মাণ্ডের সবথেকে বেশি স্ত্রী হিসাবে তার কর্তব্য পালনকারী নারী বলা হয়। ত্রেতা যুগে ভগবান রাম, সীতা আর লক্ষ্মণ এই আশ্রমেই এসেছিল এবং সেই সময় মাতা অনুসুয়া তাদেরকে স্বাগত জানিয়েছিল। মন্দিরের বাইরের প্রাকৃতিক পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে আপনারা মন্দিরের ভেতরটা ঘুরে নিতে পারেন, যেখানে আছে মাতা অনুসুয়ার মূর্তি থেকে আরম্ভ করে বিভিন্ন দেবদেবীর মূর্তি। আর এটাই হলো মাতা অনুসুয়া।
টাইম হয়েছে এখন 4:28, পৌঁছে গেছি গুপ্ত গোদাবরীর সামনে। এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি না, এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া। আমার যে অটো ছিল সেই অটো আমাকে মেন রোডে দাঁড় করিয়ে দিয়েছে। মেন রোড থেকে বলছে 250 মিটার মতো হেঁটে আসতে হবে। আমি হেঁটে আসলাম না, একটু টাইম সেভ করার জন্য আমি একটা টোটো নিয়ে নিলাম। ওখান থেকে এত দূর পর্যন্ত টোটো আমাকে ছেড়ে দিল একদম মন্দিরের সামনে, নিল হচ্ছে 10 টাকা পার পার্সন। এই রাস্তাটা দিয়ে এলাম, এসে এবার এই রাস্তাটা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? আর এখানে আসার পর যদি আপনাদের মনে হয় যে একটু ওয়াশরুম যাবেন তাহলে যেতে পারেন, এখানে ওয়াশরুম আছে, সামনে আছে ওয়াশরুম। চিত্রকূটের সবথেকে আকর্ষণীয় এবং উল্লেখযোগ্য জায়গা এই গুপ্ত গোদাবরী, যেখানে আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। টিকিট আমি কেটে নিলাম। টিকিটের মূল্য লাগলো হচ্ছে 25 টাকা পার পার্সন। আর আপনার বয়স যদি 12 বছরের নিচে হয় তাহলে 10 টাকা করে লাগবে পার পার্সন। এখন প্রায় 5টার কাছাকাছি বাজে, ভিড় কিন্তু প্রচুর আছে। এখানে প্রধানত দুটি গুহা আছে, একটি ওপরে আরেকটি নিচে। চিত্রকূটের রামঘাট থেকে প্রায় 17 কিলোমিটার দক্ষিণে মধ্যপ্রদেশে এই গুপ্ত গোদাবরী গুহাটি অবস্থিত। আনুমানিক প্রায় 9.5 লক্ষ বছরের পুরনো বৃন্দ পর্বতের এই গুহাটি, বলা হয় শ্রীরামচন্দ্র চিত্রকূটের আগমনের পূর্বেই এই গুহাটি দেবতাদের দ্বারা তৈরি করা হয়েছে। প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর প্রবেশ করলাম গুহার ভেতরে। চলে এসেছি গুহার একদম সামনে, এবার যাবো ভেতর দিকে, ঢুকবো। গুহার ভেতরে ঢুকতেই আপনারা দেখতে পাবেন ভগবান শ্রীরামের রাম দরবার। প্রকৃতির অপার সৃষ্টি আর ধার্মিক আস্থার মেলবন্ধন এই গুফা বা এই মন্দির বলা যেতে পারে। দেখুন, এটা হচ্ছে বৃন্দ পর্বতের মধ্যে সৃষ্টি হওয়া এই গুফা, কিন্তু গুফাটার ভেতরটা একবার দেখুন। এই যে পাথরগুলোকে আপনারা দেখবেন না, এই পাথরগুলোকে দেখুন, মনে হচ্ছে যেন কেউ একটা ধাপে ধাপে বসিয়ে রেডি করেছে। যেরকম আমরা ঘরবাড়ি তৈরি করি, যেরকম ধাপে ধাপে বসানো থাকে, সেই রকম ধাপে ধাপে বসিয়ে মনে হচ্ছে কেউ রেডি করেছে। সামনের ওই রাস্তাটা দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পরেই আপনারা যখনই ঢুকবেন, ঢুকে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে যখনই আপনারা উপর দিকে উঠবেন না, তখন আরও একটা জায়গা দেখতে পাবেন। সেই জায়গাটা হচ্ছে রাম দরবার বলছে। এই হলো রাম দরবার। এই জায়গাতে বসেই ভগবান রাম ঋষি মুনি সাধু সন্ত্রদের নিয়ে দরবার চালাতো। এখানে যে মূর্তিগুলো আছে না, সেগুলো হচ্ছে ভগবান রাম, লক্ষ্মণ, সীতা আর পবনপুত্র হনুমানের মূর্তি আছে। আপনি এখানে আসবেন, এই রাম দরবার দেখবেন, দেখে এই সাইড দিয়ে সামনের দিকে এগোবেন। আর এখানে আসলে না, এইগুলো ঘুরে আবার আপনাকে এই রাস্তা দিয়েই কিন্তু বাইরের দিকে বেরিয়ে যেতে হবে। মানে এটাই এন্ট্রি গেট, এটাই কিন্তু এক্সিট গেট। রাম দরবার থেকে কিছুটা এগোতেই দেখতে পাওয়া গেল একটা মূর্তি। রাম দরবার থেকে কিছুটা এগিয়ে আসলাম, এগিয়ে আসার পরে এইরকম একটা মূর্তি দেখতে পেলাম। এই মূর্তিটা আমি জিজ্ঞাসা করলাম, এখানকার লোকাল যারা পুরোহিত আছে তাদের কাছে জিজ্ঞাসা করলাম, এটা হচ্ছে কার মূর্তি? বলছে হচ্ছে এটা সুইয়া মাতা, মাতা অনুসুইয়ার বোন হয় সুইয়া মাতা। এই রাস্তাটা দিয়ে আমি এগিয়ে আসলাম। কিছুটা এগিয়ে আসার পরেই এখানে দেখতে পাবেন আরেকটা কুণ্ড টাইপের আছে। এই কুণ্ডটা হচ্ছে সীতাকুণ্ড বলে। মানে গুপ্ত গোদাবরী উদ্গম হয়েছিল সামনে, আমি আপনাদের দেখাবো যে জায়গাটা দিয়ে উদ্গম হয়েছে। আর সেই উদ্গম হয়ে যেখানটা দিয়ে ধারা বেরোচ্ছে না, সেই ধারাটা হচ্ছে এই জায়গাটা দিয়ে বেরোচ্ছে। এই যে কুণ্ডটা আছে, এই কুণ্ডে হচ্ছে সীতামাতা স্নান করতো, তো সেই কারণের জন্য এই কুণ্ডটার নাম হচ্ছে সীতাকুণ্ড। ভগবান রাম যখন চিত্রকূটে এসেছিল, তখন সমস্ত দেবী দেবতা ঋষি মুনিরা ভগবান রামের সঙ্গে দেখা করতে এই চিত্রকূটেই এসেছিল। শ্রীরামের চিত্রকূটের আগমনের খবর পেয়ে ঋষি গৌতমীর কন্যা গোদাবরী নাসিক থেকে গুপ্ত রাস্তা ধরে এখানে এসে প্রকট হন। এই হলো গুপ্ত গোদাবরীর উদ্গমস্থল। আপনাদেরকে আমি যে গল্পটা করেছিলাম গোদাবরী কিভাবে গুপ্তভাবে এখানে উদ্গম হয়েছিল, তো এই জায়গাটা দিয়েই গোদাবরী উদ্গম হয়েছিল, ঠিক আছে?
আর এখানে কিন্তু আপনারা ধারা দেখতে পাবেন না, ধারাটা কিন্তু আপনাদের যদি দেখতে হয় তো একটু আগে আমি আপনাদেরকে দেখালাম যে সীতাকুণ্ড, সেই সীতাকুণ্ডের ওখান দিয়ে যে ধারাটা প্রবাহিত হচ্ছে ওটাই হচ্ছে ধারা, আর এখানে আপনারা কিন্তু কোনো ধারা দেখতে পাবেন না। গোদাবরী ভগবান রামের সঙ্গে দেখা করার পরে ভগবান রাম তাকে বলে, বলো তুমি কি চাও? উত্তরে গোদাবরী বলে, আমি কিছু চাই না, আমাকে যদি কিছু দিতেই হয় তবে আমি যেভাবে গুপ্ত রাস্তা দিয়ে এই জায়গায় এসেছি তেমনই গুপ্তভাবে যাতে ফিরে যেতে পারি, আমার ভেদ যেন না খোলে। তাই গোদাবরী এখানে গুপ্তভাবে প্রকট হয়েছে, আবার গুপ্তভাবেই বিলুপ্ত হয়ে গেছে। গুপ্ত গোদাবরীর উদ্গম স্থল দেখে আমি বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে কিছুটা এগিয়ে এলাম, এগিয়ে এসে আমি যে জায়গাটায় এখন আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটার একটা মাহাত্ম্য আছে, আমি আপনাদেরকে বলছি কি মাহাত্ম্য বা কি গল্প। এখানে পবনপুত্র হনুমানের একটা মূর্তি টাইপের করা আছে, আর এই যে ওপরে দেখুন একটা পাথর ঝুলে আছে, কথিত আছে এই যে পাথরটা ঝুলে আছে না, এই পাথরটার নাম হচ্ছে মায়াঙ্ক রাক্ষস। কোনো এক সময় মাতা সীতা সীতাকুণ্ডে স্নান করছিলেন এবং তার বস্ত্র যেটা ছিল সেটা এই মায়াঙ্ক রাক্ষস চুরি করে নিয়ে পালায়। সেটা দেখে তার পাহারায় থাকা লক্ষণ আর ভগবান রাম তাকে অভিশাপ দেয়। অভিশাপ এটাই দেয় যে হে মায়াঙ্ক, যাও তুমি পাষাণ হয়ে যাবে। যখন মায়াঙ্ক রাক্ষস পাষাণ হয়ে যেতে লাগলো তখন মায়াঙ্ক রাক্ষস ভগবান রামকে জিজ্ঞাসা করলো, প্রভু আমি তো পাষাণ হয়ে যাচ্ছি কিন্তু আমি খাবো কি? তখন মায়াঙ্ক রাক্ষসকে ভগবান রাম বলেছিল, কলিযুগে আমাকে বা লক্ষণকে যারা দর্শন করতে এখানে আসবে তারা তোমাকেও দর্শন করবে, তাদের মানসিক যে পাপ আছে সেটাই তোমার ভোজন হবে। প্রথম গুয়াহাটি থেকে বেরিয়ে দ্বিতীয় গুয়াহাটিতে যাওয়ার পথে পড়বে পশুপतिनाथের একটি মূর্তি। ये पशुपतिनाथ जी हैं, पंचमुखी शिव जी, जो नेपाल काठमांडू में हैं। और यहाँ पर जब हमारे प्रभु श्री रामचंद्र जी को 14 वर्ष को वनवास हुआ था तो 11.5 वर्ष माता जानकी जी के साथ में यही प्रभु श्री रामचंद्र जी माता जानकी जी ने पूजन किया। इनके जो 5 भाव हैं 5 अलग अलग हैं। प्रथम भाव देखेंगे, प्रथम अर्धनारीश्वर है जो आदर्श स्वरूप माता पार्वती जी का एवं आदर्श शिव जी का है। दूसरा देखिए विमल भाव, भगवान शिव जी ध्यान अवस्था में है, दोनों तो बंद किए हुए हैं। इसमें देखिएगा ये तीसरा देखिए रौद्र रूप, जब दक्ष प्रजापति के सती माता का यज्ञ में विध्वंस हुआ था तो भगवान शिव जी ने विकराल रूप धारण किया था। इसमें देखिए तीसरा नेत्र बीच में खुला हुआ है, ये रौद्र रूप के नाम से जानते हैं। इसमें देखिए ये चौथा देखिए ये जटाजूट है। जब भागीरथ जी ने गंगा जी को आवाहन किया था तो भगवान शिव जी ने पृथ्वी को विनाश से बचाने हेतु जटाओं पर धारण दिया था गंगा जी को, ऊपर शिवलिंग। इनके 5 भाव अलग अलग हैं। पशुपतिनाथ ये नेचुरल है, भगवान श्री राम जी ने स्वयं पूजन किया है। এই জল কিন্তু পুরো গোদাবরীর জল। আপনারা যারা এখানে আসবেন না, নিচে কিন্তু পাথর টাথর আছে, আর খালি পায়ে যেহেতু আসবেন সুতরাং আপনারা যারা আসবেন খুব সাবধানে আস্তে আস্তে আসবেন, কোনো তাড়াহুড়ো নেই। আর এই গুহাটিতেই রয়েছে রামকুণ্ড, লক্ষণকুণ্ড আর গোদাবরী মাতার একটি মূর্তি। বর্ষাকালে জলস্তর বেড়ে যাওয়ার জন্য শুধুমাত্র ওপরের গুহাটিই খোলা থাকে। হাই হ্যালো, এসে গেছি প্রায় একদম কাছে। এই রাস্তাটা দিয়ে আপনাদের দর্শন করতে হবে আর এই রাস্তাটা দিয়ে ব্যাক করে ফিরে আসতে হবে, ফিরে এসে আবার এই রাস্তাটা দিয়ে এগিয়ে চলে যেতে হবে। বেরিয়ে গেলাম আমি এই গুফা দেখে, অসাধারণ ছিল, অসাধারণ। আপনারা যারা আসবেন না তারা অবশ্যই কিন্তু এই জায়গাটায় আসতে মিস করবেন না, দারুণ দারুণ। একটু কষ্ট হবে আপনাদের কিন্তু
কিছু একটা দেখবেন, কিছু একটা দেখেছেন বলে মনে হবে। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটুখানি বলে দিই, এই যে গোদাবরীর যে উদ্গম স্থল আমি আপনাদেরকে দেখালাম, তারপর কিন্তু গোদাবরী ওখান থেকে উদ্গম হয়ে তারপরে এই যে বাইরে বেরিয়ে এসছে, এই যে দেখুন যে ধারাটা, এই ধারাটা হচ্ছে গোদাবরীর ধারা। এই ধারা দিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসে সামনে একটা কুণ্ড আছে, ওই কুণ্ডে গিয়ে না গোদাবরী বিলুপ্ত হয়ে গেছে। গোদাবরী কোথায় বিলুপ্ত হয়ে গেছে এটা কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারে। সময়ের অভাবে আমি চিত্রকূটের আরও কিছু জায়গা ঘুরে দেখতে পারিনি, তার মধ্যে উল্লেখযোগ্য ভরতকূপ আর জানকীকুণ্ড। এবার আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যদি এখানে আসেন, এখানে এসে যদি সাইট সিইং করেন, তাহলে আপনারা অটোতেও করতে পারেন, টোটোতেও করতে পারেন এবং 4 চাকাতেও করতে পারেন, ঠিক আছে। 4 হুইলারে যদি আপনারা ঘোরেন তাহলে 2,500 থেকে 3,000 টাকা খরচা পড়বে, সেটা বার্গেনিংয়ের ওপর নির্ভর করছে। আর যদি টোটো করে এইসব জায়গাগুলো ঘুরে দেখেন তাহলে ওই 1,000 থেকে 1,200 টাকা মতো খরচা পড়বে। আর অটো করে যদি আপনি ঘুরে দেখেন তাহলে ওই 1,500 থেকে 1,600 বা 1,700 টাকাও বলে। এই ছিল আমার চিত্রকূট ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প। আগামী দিনে আপনারা যারা চিত্রকূট বেড়াতে আসবেন তারা একটা দিন অবশ্যই রাখবেন এই রামঘাট ঘুরে দেখার জন্য। আমার আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যারা এই চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের পর্বে খুব তাড়াতাড়ি। ততদিন আপনারা খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।